সত্যিই তো একটা সময় আপনাদের দলকে অস্বস্তিতে ফেলেছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই অস্বস্তি থেকে কি বেরিয়ে আসতে পারলেন? দেখুন বিশ্বদা, প্রথমত এই আন্দোলনের প্রতি একজন নাগরিক হিসেবে যে কোনো স্বাভাবিক সুস্থ নাগরিকের সমর্থন থাকা উচিত, এবং এক্ষেত্রেও প্রত্যেক মানুষ, জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু প্রত্যেক মানুষ শুভবুদ্ধি সম্পন্ন সমর্থন জানিয়েছেন। সেটা জানানোরই কথা, কারণ আমাদের ঘরের একজন বোনকে যখন এইভাবে চলে যেতে হয় তখন তার বিরুদ্ধে রাস্তায় নামাটাই কর্তব্য, তারা সেটাই করেছেন। সমস্যাটা হচ্ছে কোথায় দেখুন, এর আগে আরেকজন ডাক্তারবাবু বলছিলেন, ডক্টর ঘটক বলছিলেন, উনি 1983-র এক্সাম্পল দিচ্ছিলেন। এটা তো সত্যি কথাই। আমরা তো এই বাংলার বুকেই দেখেছি যে আন্দোলনকে কিভাবে ট্রিট করতে হয় সেটা একটা সরকার দেখিয়েছিল। আবার অন দ্য কন্ট্রারি, যদি জগন্নাথবাবু বিজেপির প্রতিনিধি বলছিলেন, আমার ভালো লাগতো যদি সেখান থেকেও প্রতিবাদটা আসতো। এই যে ঘটনাটা ঘটলো আরজি করে সাম্প্রতিক সময়ে, এই আরজিকর ঘটনা নিয়ে দিল্লির নির্মাণ ভবনের সামনে প্রতিবাদে বসেছিলেন দিল্লির হাসপাতালের ডাক্তারবাবুরা, এইমসের ডাক্তারবাবুরা, সাফদারজাং হাসপাতাল, রাম মনোহর লোহিয়া, লেডি হার্জিন্টের ডাক্তারবাবুরা বসেছিলেন। তুগলক রোড পিএস তাদের 21 জনের বিরুদ্ধে এফআইআর দিয়েছে, তারা আন্দোলনে বসেছিলেন বলে। দিল্লি পুলিশ কার আন্ডারে? অমিত শাহ, নরেন্দ্র মোদীর আন্ডারে। যারা এখানে আন্দোলনকে সমর্থন করছেন তারা দিল্লিতে যখন ডাক্তারবাবুরা আন্দোলনে বসেছেন তাদের বিরুদ্ধে এফআইআর দিয়েছেন। পার্থক্যটা এখানেই যে শাসক হলেই সব সময় শাসন করতে নেই, বড় যে হয় তাকে কখনো কখনো ছোটদের দাবি যদি ন্যায়সঙ্গত হয় সেই দাবিটাকে মান্যতা দিতে হয়, যেটা প্রশাসক হিসেবে শুধু তাই নন, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির দিদি হিসেবে সেই দাবিকে মান্যতা দিয়েছেন। আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ দেখলো যে এটা তো ঘটনা। ডাক্তারদের, আপনি ভাবুন তো, কলকাতার পুলিশ কমিশনারের মতো পোস্ট, তাকে সরিয়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিরুক্তি করেননি। কেন? কারণ ডাক্তারবাবুরা বলেছিলেন এক্ষেত্রে পুলিশের নিশ্চিতভাবে গাফিলতির একটা জায়গা ছিল। শুধু তাই ওই ঘটনা সংশ্লিষ্ট ডিসি নর্থ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার সমস্যা হচ্ছে, সরিয়ে দেওয়াকে কেউ ব্যঙ্গ করে বলছেন প্রমোশন। আচ্ছা, কে কোথায় রিশাফলিং হবে, ট্রান্সফার হবে, এটা তো আমি যা শেষ করিনি, এটা তো ক্যাবিনেটের সিদ্ধান্ত। সেইটা রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে মমতাদিকে সেই পাওয়ার দিয়েছে, আপনারা সেই পাওয়ারটা পাননি, সেটা আপনাদের ব্যর্থতা। কিন্তু প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজও একমেবাদ দ্বিতীয়াম এবং রাজ্যের মানুষের দৃষ্টির প্রতি তিনি যে সহানুভূতিশীল, সেটা একদিকে ডাক্তারদের আন্দোলনে প্রমাণ করেছেন, আবার একই সাথে আজকে যখন বানভাসী বাংলা সেই মানুষের পাশে জগন্নাথ আসবো যে উত্তরটা আপনি দেবেনি, কারণ অমিত শাহের পুলিশ নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, উত্তর তো দেবেনি। পার্থদা এসে গেছে, পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, এই আন্দোলন কি বাড়তি অক্সিজেন দিল সিপিআইএম কে? দেখুন, সিপিআইএম কে অক্সিজেন দিল কিনা তার চেয়ে বড় বলবো যে এই গোটা রাজ্যের প্রতিবাদী মানুষ যারা ছিলেন, গত 13 বছর ধরে প্রতিবাদের পথে চলছিলেন, তারা অক্সিজেন পেলেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই প্রতিবাদটা একটা দিক থেকে দেখতে গেলে রাজনীতির রং ছাড়াই, অথচ একটা রাজনৈতিক ইস্যু ট্যাকেলড হয়েছে, এটা যদি বলেন ইউনিকনেস অফ দিস মুভমেন্টের মধ্যে আছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে, আমি অতীতের অনেকগুলো উদাহরণ আসছিল, আমি সেই উদাহরণগুলো নিয়ে আজকে সময় নষ্ট করতে চাই না, কিন্তু এতৎসত্ত্বেও বলবো যে 83 সালের উদাহরণ, সেখানে ডাক্তারদের যেভাবে ট্রিট করলে ডাক্তাররা আরো খুশি হতে পারতেন, পেশাগত দাবি মেটাতে পারতেন, সেটা হয়নি, তারা দুঃখ পেয়েছেন। কিন্তু আমি বলছি যে কোথাও একটা গুণগত তফাৎ আপনাকে করতে হবে, যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসলো, বলে আমরা এটাকে বলছি থ্রেট কালচার, বা আপনি থ্রেট সিন্ডিকেট বলতে, আপনি আমি জানি না, আপনি সেই সময় সম্ভবত সাংবাদিকতায় আসেননি, কিন্তু আপনার মনে করে দেখুন, আপনি কখনো জানতে পেরেছেন কিনা যে ডেড বডি আসলে 200 কোটি টাকা টার্নওভারের একটা বিষয়বস্তু। আপনি একটা ডেড বডিগুলোর সাথে সহবাস করে তার ভিডিও বিক্রি করা যায় কোটি কোটি টাকায়। আপনি এটা কখনো শুনেছিলেন যে কি বলবো, যে ডিনে বদলিতে হচ্ছে, যে ওখানে হচ্ছে যে টাকা দিয়ে হচ্ছে? আপনি এটা কখনো শুনেছিলেন যে তার পিজি থিসিস সাবমিট করার জন্য পারমিশন নিতে গেলে সেখানে টাকা দিতে হচ্ছে? আপনি কখনো এটা শুনেছিলেন মেডিকেল কাউন্সিলে টাকা না দিলেও তো সার্টিফিকেট পাওয়া যায় না? আপনি কখনো এটা শুনেছিলেন যে পাস করতে গেলে মেডিকেল কলেজে টাকা দিতে লাগে? আমি বলছি যে এরকম একটা কালচার যখন তৈরি হয় না, আমি বলছি তখন জ্যোতিবাবু, মমতা ব্যানার্জি টেনে লাভ নেই, হিট দ্য কালচার। আমি বললাম এই কালচারটাকে শেষ করুন। এই কারণের জন্য বলছি যে যদি আমি আবার বলছি যে একটু আমাকে সময় দিন, যে এতগুলো কথা যখন হলো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উঠে গেল বদলি সমস্ত আসছে, তো আসলে তো জুনিয়র ডাক্তাররা চেয়েছিলেন একটা পরিস্থিতির বদল, কয়েকটা পুলিশ কর্তার বদল বা স্বাস্থ্যকর্তার বদল, এটা প্রতীকী হতে পারে, কিন্তু যে কালচারটা তৈরি হচ্ছে, এই কালচারটা এর মধ্যে আমি একটা কথা বলতে পারি, 1983 সেই আন্দোলনের যারা করেছিলেন, মৌলি মাধব বাবু এখানে রয়েছেন, আবার 2024-এ এই প্রায় 83-র পর থেকে 17 আর 41 বছর হয়ে গেল, তারপরে যারা তৃণেশরা করছে একটা বিরাট ইয়ে। মৌলি মাধব বাবু, আপনি আমাকে বলুন তো,
সেই আমি রেসপন্ড করি একটু। আসছি মনিব, আপনি বলুন তো ওই সময়ের কি পরে আজকের পরিস্থিতি কি বদল হয়নি? আপনারা যে আন্দোলন করেছিলেন, যে কাজের জন্য আন্দোলন করে, যে দাবির জন্য আন্দোলন করেছিলেন, তা কি কিছুটা হলেও পূরণ হয়েছিল, না এখনো কি সে একই জিনিস রয়ে যাচ্ছে বা এরকম ছিল আগেই? আচ্ছা, কথা হচ্ছে যে এইটা যে একটা ভিক্টিমাইজেশনের প্রশ্ন থেকে শুরু হয়েছে, থ্রেট কালচার, পয়সা দিয়ে গিয়ে করে দেওয়া, একটা হ্যাঁ ইন টোটাল একটা যে সার্বিকভাবে ওখানকার যে পরিবেশটা নষ্ট হয়েছে, বা ধরুন যারা ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, বা তার সঙ্গে বিভিন্ন ধরনের নীতিহীন মানে ওর মধ্যে এসেছে, নীতিহীন হয়ে পড়েছে মানুষ। সেইখানে যে আমার কি মনে হয়েছে যে এইখানে যদি একটা খুব ক্লোজ মনিটরিং সিস্টেম থাকতো, তাহলে আমি এক কথায় বলতাম যে আজকের এই যে সরকার, সে তার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নো ডাউট ওই সময় থেকে অনেক ভালো। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা ক্লোজ মনিটরিং সিস্টেম লাগবে, যেটা আজকে হচ্ছে তৈরি, যে একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, বা আমাদের এখানে অডিট হবে, হ্যাঁ অডিট হচ্ছে, বা বিভিন্ন সেফটি সিকিউরিটির ব্যাপারে, মহিলাদের নিগ্রহের ব্যাপারে, এই বিভিন্ন যে এই জিনিসগুলো যদি সঠিকভাবে কাজে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে আমি বলবো যে এখনকার স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো। তার কারণ হচ্ছে কয়েক বছর আগেই আপনারা জানেন কিনা জানি না, যে আর.জি. কর কিন্তু পুরো ইন্ডিয়ার ভেতরে একটা ভালো প্রথম স্ট্যান্ডার্ডের কলেজ হিসেবে তাকে স্ট্যাম্প করা হয়েছে। আর আমি দেখে আসছি এখন সম্ভবত প্রথম 50 কি 100-তেও নেই। না, NIRF এই মুহূর্তের খবর আমি বলছি না, কিন্তু এখনকার স্টুডেন্টরা লেখাপড়া করে প্রচুর, এবং তাদের যে ফ্যাকাল্টিরা প্রচুর তাদের জন্য টাইম দেন, এবং এখনকার যে অবস্থাটা, প্লাস এত বেশি আপগ্রেডেশন হয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এসেছে, বড় বড় স্ট্রাকচার হয়েছে, খুব সুন্দর সুন্দর। আগে তো আমাদের ওখানে পচা নোংরা সমস্ত, মানে আমাদের হাসপাতালে ঢুকতে গেলেই আমাদেরকে নাকটা বন্ধ করে ঢুকতে হতো, এরকম একটা অবস্থা থাকতো। তার থেকে তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, তার স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট হয়েছে, আপগ্রেডেশন হয়েছে ডিপার্টমেন্টগুলো। কিন্তু কথা হচ্ছে যে এই ভেতরে যে কিছু এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষের যে জন্ম নিচ্ছে, এবং তারা এইভাবে যে জায়গাটাকে কুরে কুরে খাচ্ছে, এইটার উপরে একটা ক্লোজ মনিটরিং আমাদের রাখা দরকার ছিল। একদম। আমরা এই আলোচনায় ফিরবো একটা